হ্যালো। আচ্ছা, আমরা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল অটোমেশন যেটা এটা ট্রাই করছিলাম। তো আমি তখন যেই পিএইচডিটা তৈরি করছিলাম সেটা সেভ করা আছে আমার কাছে। আমি পিএইচডিটা ওপেন করি। আচ্ছা, আমরা হচ্ছে এই পিএইচডিটা তৈরি করছিলাম তখন, যেখানে হচ্ছে আমার প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা লেয়ারে আছে। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমার ট্রির জন্য, টেক্সটের জন্য, সবগুলোর জন্য আলাদা আলাদা লেয়ার আছে এখানে। তো আমি হচ্ছে এখন যেটা করি, আমি হচ্ছে আমার ট্রি লেয়ারটাতে হচ্ছে কালারটা একটু চেঞ্জ করব, করে হচ্ছে আমরা আর কিছু করব না, আমরা এই পেজটাকে এইচটিএমএল এক্সপোর্ট করব। আচ্ছা, তো আমি হচ্ছে ট্রিটাকে একটা সিলেকশন আনবো, এই কারণে আমি এখানে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, করে হচ্ছে এভাবে ট্রিটাকে সিলেক্ট করলাম। এখানে অনেক ফাজি সিলেকশন আছে, অর্থাৎ গাছের পাতাগুলো হচ্ছে অনেক ছোট ছোট সিলেকশন আছে অ্যাকচুয়ালি, যেটাকে ফাজি সিলেকশন বলা হয়, ফাজিনেস বলা হয় আর কি। গ্রাফিক্স ডিজাইনে যারা ফটোশপ নিয়ে কাজ করে প্রচুর, তারা বলে থাকে। তো এখানে হচ্ছে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিই, একটা ট্রি লাইক গ্রেডিয়েন্ট কালার। এটার জন্য হচ্ছে আমি একটু ডার্ক গ্রিন টাইপের একটা কালার ব্যবহার করব ফ্রন্ট এন্ডে, সরি ফরগ্রাউন্ড কালারে, এবং ব্যাকগ্রাউন্ড কালারে আমি একটু একটু উড কালার এর মতো একটা কালার ইউজ করব, এই ধরনের। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গ্রেডিয়েন্টটা করি এখান থেকে। couldn't fill an object selected, that's not be enough each contrast। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গ্রেডিয়েন্টটাকে স্মল করে দিই। সিলেকশনটা চলে গেছে, আমি সিলেকশনটা করি আবার। আচ্ছা, এখানে আমি গ্রেডিয়েন্ট ফিল করতে পারছি না, মেবি আমার এই অবজেক্টটার সিলেকশনটা খুব একটা ভালো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই অবজেক্টটাকে ডিলিট করে দিই। এবার ট্রাই করি যে আমি একটা এমটি লেয়ার নিয়ে গ্রেডিয়েন্টটা করতে পারি কিনা। অর্থাৎ আমি জাস্ট অবজেক্টটাকে ডিলিট করে দিলাম, আর কিছু করিনি। ওকে, এখন আমরা গ্রেডিয়েন্টটা করতে পারছি, তবে আমি একটু বেশি গ্রিন চাই। এটা ঠিক আছে মোটামুটি। তো আমরা একটা বেসিক একটা ডিজাইন করে নিলাম। এটা যদিও কোনো ওয়েবসাইটের মতো হয়নি, বাট আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের প্রোটোটাইপ ডিজাইন। আমাদের হচ্ছে এটা থেকে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি স্লাইস টুলটাতে যাব, যে টুলটা আজকে হচ্ছে ক্লাসে দেখিয়েছি আমি। এখানে স্লাইস টুলটা আছে, এখানে ক্রপ টুলের আন্ডারে ক্রপ টুলের রাইট ক্লিক করলে এখানে ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল, এই টুলগুলো আসবে। আমি এখান থেকে স্লাইস টুলটা সিলেক্ট করলাম। স্লাইস টুলটা সিলেক্ট করে আমি একটু জুম করে নিলাম। প্রথমেই আমি হচ্ছে আমার হেডারের যেই ব্লু কালার যে এরিয়াটা, আমি এই এরিয়াটাকে স্লাইস করব। ফুল এরিয়াটাকে আমি স্লাইস করলাম, কারণ এটা হচ্ছে হোয়াইট থাকতেছে না, এটাও অ্যাজ অ্যান ইমেজ কাউন্ট হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এটা প্রথমে এই সেকশনটা স্লাইস করে নিলাম। এরপর হচ্ছে আমি আমার লোগোটাকে স্লাইস করে নিব। লোগোটাকে, সরি আমার স্লাইসটা হচ্ছে মুভ করে গেছে। আচ্ছা, আমার সেকেন্ড স্লাইসটার জন্য এখানে স্লাইস সিলেকশনটা চলে আসতেছে, আমি স্লাইস টুলে যাব। আচ্ছা, এটার উপর আমি এখান থেকে শুরু করি, যেহেতু এটার উপর মাউস নিলে আমার মাউসটা হচ্ছে স্লাইস সিলেক্ট টুলে পরিণত হয়ে যাচ্ছে। তো আমি যেটা করব,
আচ্ছা, আমি এটাতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আগে এটার যে কাজগুলো আমরা সেগুলো করে নিই। এটা হচ্ছে একটা ইমেজ থাকবে, নেম দিব হচ্ছে হেডার, কোনো ইউআরএল থাকবে না, কোনো টার্গেট থাকবে না, কোনো মেসেজ টেক্সট থাকবে না, কোনো অল টেক্সটও থাকবে না। ওকে, জাস্ট হেডার। এবার আমি দেখি যে আমি স্লাইস টুল দিয়ে লোগোটাকে স্লাইস করতে পারি কিনা। আমি একটু নিচে থেকে শুরু করি, তাহলে মনে হয় লোগোটাকে স্লাইস করা যাবে। এখানে আমি লোগোটাকে স্লাইস করলাম। এখানে নিচের যে এক্সট্রাটুকু আছে এটাকে হচ্ছে আমি এইভাবে উপরে তুলে দিলাম। তুলে দিয়ে এক্স্যাক্টলি লোগোর যতটুকু ততটুকু স্লাইস করব এখানে। আচ্ছা, আমি একটু নিচে নামালাম। একটু জুম করে নিলে বোধহয় আর একটু ভালো হবে। ওকে, আমি এটাকে আর হালকা একটু নিচে নামালাম। ওকে, এবার হচ্ছে একদম এক্স্যাক্টলি লোগোটার মাপে হচ্ছে স্লাইসটা করা হয়েছে। এবার এখান থেকে আমি যেটা করব, আমি হোমটাকে স্লাইস করি, অর্থাৎ হোম মেনুটাকে, হোম যেই নেভিগেশনটা আছে এটাকে আমি স্লাইস করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে হোম যেই মেনুটা এটাকে স্লাইস করে নেই। আমি মোটামুটি এতটুকু স্লাইস করব হোম মেনুর জন্য, এতটুকু স্লাইস করব হোম মেনুর জন্য। এরপর নেক্সট হচ্ছে অ্যাবাউটটাকে স্লাইস করে নিব, মোটামুটি এতটুকু। ওকে, এরপরে কন্ট্যাক্টটাকে স্লাইস করে নিব, কন্ট্যাক্ট বাটনটা। ওকে, তাহলে আমি হচ্ছে আমার হেডার সেকশনের মধ্যে যেগুলো কন্টেন্ট ছিল সবগুলোকে মোটামুটি স্লাইস করে নিছি। ওকে, এবার আমি হচ্ছে এই স্লাইস সিলেকশন টুলে গেলাম। স্লাইস সিলেকশন টুলে গিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা স্লাইস সিলেক্ট করে নিই এবং এটা ডিটেলসগুলো একটু আপডেট করে নিই। যেমন আমি লোগোটাতে ডাবল ক্লিক করলাম, তাহলে স্লাইস টাইপ এটা হবে ইমেজ এবং নেমটা হবে লোগো। এখানে একটা ইউআরএল থাকবে, সেটা আপাতত হ্যাশ দিয়ে দিলাম। টার্গেট থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক। অল টেক্সট থাকলো হচ্ছে মেইন লোগো। ঠিক আছে, ওকে করলাম। এরপর হোম থেকে সিলেক্ট করলাম, এটার এখানে নেমটা হবে মেনু 1 অথবা হোম মেনু, হোম মেনু। এখানে একটা ইউআরএল থাকবে, কোনো টার্গেট থাকবে না, অল টেক্সটও থাকবে না। ঠিক আছে, তবে একটা ইউআরএল থাকবে হ্যাশ যেটা। ওকে, এবার আমি অ্যাবাউটটাকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে অ্যাবাউট, মেনু থাকবে নেম, ইউআরএল থাকবে হ্যাশ ডামি ইউআরএল। কন্ট্যাক্টেও সেম কাজটা করব আমি। ওকে, তাহলে হেডার সেকশনের কাজ মোটামুটি শেষ। আমি হালকা একটু জুম আউট করে নিই। এবার হচ্ছে আমি আমার দ্বিতীয় সেকশন যেটা, অর্থাৎ এখানে হচ্ছে একটা হেডিং, একটা সাব হেডিং এবং এই ইমেজটা, এই তিনটাকে স্লাইস করব। তো আমি হচ্ছে আমার স্লাইস টুলটা আবার সিলেক্ট করলাম। এখান থেকে প্রথমেই হচ্ছে আমি এই টেক্সটটাকে স্লাইস করি, এতটুকু স্লাইস করি। জাস্ট টেক্সটটা, আমি উপরে নিচে কিছু চাই না বা এক্সট্রা কোনো হোয়াইট স্পেস চাই না। জাস্ট টেক্সটটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে স্লাইস করে নিলাম এবং এরপর হচ্ছে আমি হরিণটাকে স্লাইস করি, এখান থেকে শুরু করি। আমি জাস্ট এতটুকু স্লাইস করব। আচ্ছা, এবং নিচের এই টেক্সটটা, এখানেও এক্সট্রা কোনো কিছু না, জাস্ট টেক্সটটা যতটুকু এরিয়া জুড়ে আছে এইটুকু শুধু স্লাইস করে নিলাম। আচ্ছা, এরপর নিচে আরেকটা স্লাইস বাকি আছে আমাদের, গাছটা বা ট্রিটা। এটা হচ্ছে আমি স্লাইস করব।
তো এটা স্লাইস করার জন্য হচ্ছে আমি এখান থেকে শুরু করি, এতটুকু পর্যন্ত স্লাইস করলাম। এবার আমি হচ্ছে আমার স্লাইস সিলেকশন টুলে গেলাম। আবার আমি হচ্ছে এবার প্রত্যেকটা স্লাইস হচ্ছে সিলেক্ট করে নিব, অর্থাৎ যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপডেট করে নিব। আমি হচ্ছে গাছটাতে ডাবল ক্লিক করলাম, এটার নেম হচ্ছে ট্রি, কোনো ইউআরএল থাকবে না, একটা অল টেক্সট থাকবে, বটম ট্রি। ওকে, এরপর আমি স্লাইস সিলেকশন টুল দিয়ে হরিণটাকে সিলেক্ট করব এবং এখানে নেমটা থাকবে ডিয়ার এবং কোনো ইউআরএল থাকবে না, একটা অল টেক্সট থাকবে ডিয়ার। ওকে, এরপর আমি হেডিংটাতে ডাবল ক্লিক করব। হেডিংটার নিচে মনে হয় হালকা একটু কাটা পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা জাস্ট দেখি যে কাজটা কীভাবে করব। স্লাইসটা একটু পারফেক্টলি হলে ভালো হয়। তবে এখানে আমি নেমটা দিব হচ্ছে হেডিং, এখানে কোনো ইউআরএল থাকবে না, এখানে কোনো ইউআরএলের দরকার নেই, অল টেক্সটেরও দরকার নেই, নেমটা হেডিং। এরপর আমি নিচে যে টেক্সটটা এটাকে সিলেক্ট করব এবং এটা হচ্ছে নেমটা হবে সাবহেডিং। ওকে, মোটামুটি আমরা সবগুলো স্লাইস হচ্ছে করে ফেলছি, সবগুলো এলিমেন্টস। এখানে হেডার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা, লোগোটা, তিনটা মেনু যেটা, এই তিনটা, হেডিংটা, সাবহেডিংটা, আমাদের যে হরিণটা আছে এটা এবং যে গাছটা আছে এটা, এই সবগুলো হচ্ছে আমি স্লাইস করে নিচ্ছি আলাদা আলাদাভাবে। এবং এখানে দেখবেন অটোমেটেড কিছু স্লাইস তৈরি হয়েছে যেগুলো হচ্ছে গ্রে কালার বক্সে দেখাচ্ছে, 16 নাম্বার, 17 নাম্বার, 20 নাম্বার স্লাইস, 22 নাম্বার স্লাইস, 25 নাম্বার, 23 নাম্বার স্লাইস। এগুলো জাস্ট ব্ল্যাঙ্ক সাইজ, যেগুলো নন ইমেজ বা নট ইমেজ সিলেক্ট করা আছে। নট ইমেজ না, এখানে হচ্ছে ইমেজ, নো ইমেজ সিলেক্ট করা আছে যেগুলোতে, ঠিক আছে? এই জন্য এগুলো হচ্ছে গ্রে কালার দেখাচ্ছে, আর যেগুলো আমি ইমেজ হিসেবে সিলেক্ট করছি সেগুলো হচ্ছে ব্লু কালারে দেখাচ্ছে। তো আমাদের স্লাইস মোটামুটি কমপ্লিট এবং স্লাইস আমরা সিলেকশনও করে ফেলছি। আমরা হচ্ছে কোনো স্লাইসের কোয়ালিটিটা চেঞ্জ করি নাই, আমরা জাস্ট স্লাইসটা সিলেকশন করছি আর কি। এবার হচ্ছে আমি এটাকে একটা HTML ডকুমেন্ট হিসেবে এক্সপোর্ট করব। কিভাবে এক্সপোর্ট করব? আমি এখান থেকে ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে গিয়ে আমি এক্সপোর্ট যে অপশনটা আছে এখানে আসবো, এখানে আসার পর সেভ ফর ওয়েব লেগেসি লেখা আছে যেটা, সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমার প্রত্যেকটা পিকচার কোয়ালিটি দেখাবে, পিকচার কোয়ালিটিগুলো কেমন হবে, কতটুকু হবে। যেমন জেপিজিটা একদম হাই কোয়ালিটির, আমরা হচ্ছে সব কিছু হাই কোয়ালিটিতেই রাখবো, কোনোটার কোয়ালিটি চেঞ্জ করব না। আমরা হচ্ছে যেরকম সেটিং আছে সেরকম রেখে আমরা জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমাকে হচ্ছে এরকম একটা পপ আপে নিয়ে আসবে, যেখানে হচ্ছে আমার যে ডেস্টিনেশনটা, যেখানে আমি ফাইলটা সেভ করতে চাই সেটা শো করবে। এখান থেকে হচ্ছে আমি একটা নিউ ফোল্ডার করি আমি এখানে, যেখানে বললাম হচ্ছে HTML এক্সপোর্ট ক্লাস 20, আমি একটা ফোল্ডার করলাম এখানে। এই ফোল্ডারটার মধ্যে আসলাম, আমি হচ্ছে এই নিউলি ক্রিয়েটেড ফোল্ডার যেটা, যে একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার, এর মধ্যে হচ্ছে আমি ওয়েব পেজ মানে HTML আকারে এক্সপোর্ট করব। তো এখানে কয়েকটা অপশন দেখবেন যে ফাইল নেমটা কী হবে। ফাইল নেমটা আছে হচ্ছে যে আনটাইটেলড টু HTML, যেটা আমাদের PSD নাম ছিল। এখানে হচ্ছে আমি লিখে দিলাম PSD টু HTML এক্সপোর্ট, ঠিক আছে? এরপরে নিচে ফরম্যাট একটা অপশন আছে, ফরম্যাটে হচ্ছে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে HTML অ্যান্ড ইমেজেস অনলি অথবা HTML অনলি। এখানে আমি HTML অ্যান্ড ইমেজ তিনটাই সিলেক্ট করব, অর্থাৎ HTML অ্যান্ড ইমেজ দুইটাই হচ্ছে আমি এক্সপোর্ট করতে চাই। আর সেটিং যেগুলো সেগুলো ডিফল্টই থাক, এবং স্লাইসে অল স্লাইস সিলেক্ট করা আছে, এটা থাক ডিফল্টভাবে, যেটা আছে এটাই থাক। এবার আমি হচ্ছে সেভে ক্লিক করব, কিছুক্ষণ টাইম নেবে, সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভ হয়ে গেলে আমি হচ্ছে আমার যেই ডকুমেন্টটা আছে, PSD ডকুমেন্টটা, আমি এটা ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে আমি আমার ফোল্ডারটাতে যাব, ডকুমেন্টসের মধ্যে
HTML এক্সপোর্ট ক্লাস 20 এই ফোল্ডারটা। আচ্ছা এখানে দেখেন একটা HTML ফাইল আছে এবং ইমেজের মধ্যে আমরা হচ্ছে যতগুলো ইমেজ সিলেক্ট করছিলাম সবগুলো আলাদা আলাদা ইমেজও আছে। তো এখানে হচ্ছে আমি PHP টু HTML যেই HTML ফাইলটা এটাকে আমি ব্রাউজারে ওপেন করলাম। আচ্ছা ব্রাউজারে ওপেন করলেই প্রথম যেই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে এটা অনেক বড় আসতেছে, অর্থাৎ যে আমাদের ওয়েব পেজের সাইজের থেকেও বড় আসতেছে। এটা আসার প্রধান কারণটা কি, আমরা হচ্ছে আমাদের ডকুমেন্ট পিএইচডিতে যখন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি তখন আমরা হচ্ছে কোনো নির্দিষ্ট রেজলিউশন বলি নেই আমরা, অথবা আমরা পিক্সেলে হচ্ছে পেজ সাইজটা নেই আমরা পেজ সাইজটা নিয়েছিলাম ইঞ্চিতে, অর্থাৎ 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আরেকবার দেখা দিচ্ছি। আমি ফটোশপ ওপেন করলাম। ওকে, আমি যখন ফাইল থেকে নিউ ফাইল ক্রিয়েট করেছিলাম তখন এখানে হচ্ছে আমি জাস্ট পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ থেকে আমি পোর্ট্রেটটা সিলেক্ট করে দিচ্ছিলাম, উপরে ইঞ্চি ছিল, অর্থাৎ এখানে ইউনিটসটা কি হবে, আমরা কোন ইউনিটসে হচ্ছে আমাদের পেজটাকে মেজার করব। এখানে ইঞ্চি ছিল এবং আমি হচ্ছে উইডথটা 5 ইঞ্চি এবং হাইটটা 7 ইঞ্চি নিচ্ছিলাম। সেই অনুযায়ী আমাদের HTML পেজটা তৈরি হয়েছে এবং এটার উইডথটাও হচ্ছে 5 ইঞ্চির মতো হয়ে গেছে আর কি, মানে অনেক বড় একটা পিক্সেল হয়ে গেছে। তো আমি একটু জুম আউট করে নিই এটাকে স্পষ্টভাবে দেখার জন্য, এবং জুম আউট করলে আপনি দেখবেন যে প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে ক্রিয়েট হয়েছে অ্যাকচুয়ালি, সরি প্রত্যেকটা পেজ বলতে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদাভাবে এখানে ক্রিয়েট হয়েছে। আমরা এটার মধ্যে একটা লিঙ্ক অ্যাড করছিলাম, দেখেন এটার মধ্যে একটা লিঙ্ক আছে, মাউস নিয়ে গেলে হচ্ছে লিঙ্কটা শো করছে। এরপর হোমে লিঙ্ক আছে, আমি যখন হোমে মাউস নিয়ে যাচ্ছি তখন লিঙ্কটা শো করছে। অ্যাবাউটে লিঙ্ক আছে, কন্ট্যাক্টে লিঙ্ক আছে, এছাড়া অন্য এগুলোতে লিঙ্ক নাই, বাট পেজটা ক্রিয়েট হয়েছে। আমি যদি হচ্ছে আমার এই HTML ফাইল যেটা আছে এটাকে যদি আমি সাবলাইমে ওপেন করি, আচ্ছা এখানে সাবলাইম শো করছে না, আমি হচ্ছে অন্য কিছুতে ওপেন করি, নোটপ্যাডে ওপেন করি, না নোটপ্যাডে না, আমি সাবলাইমে ওপেন করে দেখাচ্ছি। আমি যে সাবলাইমটা ওপেন করি এখান থেকে, এখানে যেটা আছে সেটা কেটে দিলাম। এরপর হচ্ছে আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এর মধ্যে ছেড়ে দিলাম। তাহলে দেখবেন এখানে কিছু অটোমেটেড কোড তৈরি হয়ে গেছে। আমি সিঙ্গেল লেআউট মোডে আসলাম, এখানে দেখেন কিছু অটোমেটেড কোড তৈরি হয়ে গেছে, যেটার এই কোডটা খুবই কি বলবো, এটা খুবই আনপ্রফেশনাল কোড, যেটা অটোমেটিক ফটোশপ থেকে তৈরি হয়। এটা খুবই আনপ্রফেশনাল কোড, তবে কাজ চালানোর মতো। আমরা এটা নেই জাস্ট হচ্ছে শুধু একটা কোড জেনারেট করার জন্য, একটা সেটা হোক খুবই দামি কোড। এরপর হচ্ছে এই কোডটা ব্যবহার করে আমরা হচ্ছে এটার উপর কাজ করি, এতে কি অনেক লেখা কমে যায়, দেখা যায়। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের পেজটার কোয়ালিটি খুব একটা ভালো আসে নাই, এর কারণ হচ্ছে আমাদের পিএইচডির কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। আমাদের যে ডিজাইনটা এই ডিজাইনটা প্রফেশনাল ছিল না, এই ডিজাইনটা হচ্ছে একটা ওয়েব পেজের জন্য পারফেক্ট ডিজাইন ছিল না। বাট যখন কোনো প্রফেশনাল প্রোটোটাইপ ডিজাইনার এরকম একটা পেজ তৈরি করবেন তখন হচ্ছে উনি একদম কত পিক্সেল উইথ হবে, কত পিক্সেল হাইট হবে, এই জিনিসগুলো উনি প্রত্যেকটা মেজার করে করে উনি কাজ করবেন। তখন আমরা যখন এক্সপোর্ট করব তখন এর থেকে অন্তত একটা ভালো রেজাল্ট পাবো অটোমেটিক এক্সপোর্টে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখানে যে কোডটা এক্সপোর্ট হয়েছে এই কোডটা একটু রিভিউ করি একবার, যে এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে। মূলত আমাদের প্রত্যেকটা এলিমেন্টই একটা করে পিকচার হিসেবে এক্সপোর্ট হয়েছে, প্রত্যেকটা এলিমেন্ট যে কটা স্লাইস আমরা করছি প্রত্যেকটা এলিমেন্ট একটা করে পিকচার হিসেবে এক্সপোর্ট হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো ডক টাইপ ডিক্লারেশন নাই, কোনো জাস্ট শুরুতেই একদম HTML ট্যাগটা ডিক্লেয়ার করা হয়েছে, এরপরে হেড এবং এরপর হচ্ছে টাইটেলড, যেটা হচ্ছে আনটাইটেল 2, যেটা হচ্ছে আমাদের পিএইচডি ডকুমেন্টের নেম ছিল। এরপর একটা মেটা ট্যাগ আছে যেটা হচ্ছে HTTP ইকুইফ, অর্থাৎ কন্টেন্ট টাইপটা ডিক্লেয়ার করতেছে, এবং কন্টেন্ট বলতেছে টেক্সট /HTML এবং ক্যারেক্টার সেট UTF-8। এখানে মূলত HTTP ইকুইফ এটা খুব একটা ব্যবহার করা হয় না, তো কোনো একটা কারণে হচ্ছে ফটোশপ হচ্ছে এই মেটাটা একটা ইনক্লুড করে আর কি। তো যাই হোক, এরপরে আমাদের হেড ট্যাগ যেটা সেটা এখানে এন্ড হচ্ছে এবং এখান থেকে বডি ট্যাগটা শুরু হচ্ছে। বডি ট্যাগের
ব্যাকগ্রাউন্ড কালারটা সেট, যেহেতু এখানে সাদা ছিল, এখানে হচ্ছে সাদা করে দিছে এফ 6টা এফ, এটা হচ্ছে সাদার কালার কোড, এইচটিএমএল কোড বা হেক্সাডেসিমাল কোড। লেফট মার্জিন, টপ মার্জিন, মার্জিন উইথ এবং মার্জিন হাইট সব কিছু আলাদা আলাদাভাবে হচ্ছে ফটোশপ ডিফাইন করে দিচ্ছে। এটা যদিও আনপ্রফেশনাল তবে অ্যাকুরেট, যদিও আনপ্রফেশনাল তারপরেও অ্যাকুরেট। আচ্ছা, এরপরে একটা কমেন্টও আছে এখানে, যেখানে লেখা আছে সেভ ফর ওয়েব স্লাইস আনটাইটেলড এত .pst। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল নেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ইমেজকে হচ্ছে তার অরিজিনাল জায়গা মতো ডিস্ট্রিবিউট করার জন্য হচ্ছে টেবিলটা একটা ব্যবহার করা হয়েছে। তো আমি হচ্ছে প্রথম থেকে টেবিলটা একটু রিভিউ করি, যেখানে একটা টেবিল ট্যাগ আছে এবং টেবিলের একটা আইডি, একটা উইথ, এটার কিন্তু কোনো সিএসএস নেই, পুরো জিনিসটা এইচটিএমএল আর কি। তো এখানে হচ্ছে টেবিলের একটা আইডি আছে, একটা উইথ, একটা হাইট, একটা বর্ডার, একটা সেল প্যাডিং, সেল স্পেসিং, এই জিনিসগুলো আছে। এরপর একটা রো, এর মধ্যে হচ্ছে দুইটা কলাম, প্রথম কলামে একটা ইমেজ, এটা হচ্ছে header.jpg, মানে ব্যাকগ্রাউন্ডে যেই হচ্ছে নীল যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা। এরপর হচ্ছে spacer.gif, আপনারা যদি এখান থেকে ইমেজ ফোল্ডারের মধ্যে যান তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন ইমেজটা কোনটা। একটা হচ্ছে header.gif এটা, তারপর স্পেসারটা আমরা যদি দেখি যে স্পেসার অ্যাকচুয়ালি কোনটা, তাহলে স্পেসার দেখবেন এটা, যেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় খুবই ছোট্ট কোনো পিস। এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না কারণ এটা খুবই ছোট কালো একটা একটা কিছু আর কি। যাই হোক, যেটা হচ্ছে অটোমেটিক জেনারেট করছে আমাদের এইচটিএমএল, এবং এটা আমি এখানে কোথাও খুঁজেও পাচ্ছি না। তো যাই হোক, এই ধরনের কিছু রং কাজ করে যখন আমরা অটোমেটেড এইচটিএমএলটা এক্সপোর্ট করি। তবে আমাদের পিএইচডিটা যদি হচ্ছে একদম প্রফেশনাল হতো তাহলে আরেকটু অ্যাকুরেট রেজাল্ট পেতাম আমরা। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা ইমেজ, এখানে একটি হেডার ইমেজ, এখানে একটা স্পেসার, এরপর হচ্ছে এখানে হেডার 3 ইমেজ, এবং এখানে দেখতে পারবেন যে আমাদের যে লোগোটা ছিল সেখানে আমি একটা হ্যাশ ব্যবহার করেছিলাম ডামি লিঙ্ক হিসেবে, টার্গেট ব্ল্যাঙ্ক ব্যবহার করছিলাম, এবং যে জিনিসটা অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের লোগো ইমেজটাকে দেখাচ্ছে। আপনি যদি এখান থেকে লোগোতে ক্লিক করেন তাহলে একটা নতুন ট্যাবে আমাদের এই পেজটা আবার ওপেন হবে। ঠিক আছে, এই পেজটা আবার ওপেন হবে কারণ আমি এখানে একটা ডামি লিঙ্ক হ্যাশ ব্যবহার করছিলাম আর কি। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ইমেজ ধরে ধরে হচ্ছে সে টেবিলের মধ্যে এই এলিমেন্টগুলোকে হচ্ছে সাজিয়ে দিচ্ছে। এখন এইটাকে হচ্ছে মডিফাই করে, অর্থাৎ এই প্রত্যেকটা কোডকে মডিফাই করে এর ভিতর থেকে একটা রেজাল্ট বের করে আনতে হবে। এবং সাধারণত এই কোডটাকে মডিফাই করা হয় না, সাধারণ ক্ষেত্রে যেটা করা হয় যে অন্য একটা পিওর এইচটিএমএল কোড ডকুমেন্ট সেট আপ করা হয় এবং সেটার মধ্যে এখান থেকে হচ্ছে কিছু কিছু কোড কপি করে পেস্ট করা হয়, যদি এই সবগুলো হচ্ছে ইমেজ রিলেটেড। এবং অনেকগুলো ওয়েবসাইটই আপনারা দেখবেন হচ্ছে ইমেজ রিলেটেড। যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা আপনাদের কম্পিটিশনের মধ্যে আমি একটা ইমেজের প্রোভাইড করছিলাম thesum.ca। এখানেও অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন তাহলে এখানে দেখবেন যে প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে ইমেজ রিলেটেড। এখানে হচ্ছে প্রত্যেকটা মেনু, এগুলো সিএসএস এ ডিজাইন করা না। এই যে এখানে মেনুর ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন হোভার ইফেক্টে, এগুলো সিএসএস এ ডিজাইন করা না, এগুলো হচ্ছে এক একটা ইমেজ এবং খুবই ছোট ছোট ইমেজ অ্যাকচুয়ালি, যে ইমেজগুলোকে হচ্ছে কেটে নিয়ে এসে বা স্লাইস করে নিয়ে এসে এখানে ইউজ করা হয়েছে। এটা ওই দিন আমি দেখাইছিলাম, আজকেও একটু দেখাই। আমি যদি এখানে ইন্সপেক্ট করি তাহলে আপনি দেখতে পারবেন যে আমি এখান থেকে প্রথমে একটা লিঙ্কে ভিজিট করি। আমি হচ্ছে হোম লিঙ্কটাতে ভিজিট করলাম। হোম লিঙ্কটাতে ভিজিট করার পর আমি যদি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে এখানে দেখতে পারবেন যে একটি ইমেজ আছে, দ্য সাম ইমেজ মেনু হোম বাটন active.gif। ঠিক আছে, আমি যদি এই জিআইএফটা আলাদা একটা পেজে ওপেন করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে হোম বাটনে যেই পিকচারটা সেটা এখানে শো করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা স্লাইস, যে স্লাইসগুলো ব্যবহার করে এই ইমেজের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। ওকে, তো এরকম হচ্ছে অনেকগুলো ক্ষেত্রেই হচ্ছে ডিজাইনটা সিএসএস এ করা হয় না, কারণ দেখা যায় অনেক কমপ্লিকেটেড ডিজাইন থাকে যেগুলো সিএসএস এ করা অনেক টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে এটাকে একটা স্লাইস হিসেবে ওয়েবসাইটে ডিরেক্টলি ব্যবহার করা হয়।